প্রথমবার স্কুবা করার এক্সপিরিয়েন্স কীরকম ম্যাডাম? লাইভ এখানে, জ্যাকেট এখানে, আর এটা হচ্ছে বডিগার্ড। ডুবে মরে গেলে যদি যাও আমি তোমাকে তুলে নেবো, চিন্তা নেই। ভেতরে গিয়ে শ্বাস নিতে পারছি না, আমাকে উঠিয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছে, ভেতরে অক্সিজেন সিলিন্ডার আর কি ঠিক করছে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবনের মিডলাইনটা জন্মের পরে নির্ধারিত করে আমাদের পরিবার। অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর মাঝে আমাদের দায়িত্ব পড়াশোনা করা, সরকারি চাকরি পাওয়া, বিয়ে, সংসার, সন্তানের পরিচর্যা করে তার জীবনের হালখাতা খুলে দিয়ে এবার মৃত্যুর অপেক্ষা করা। নিজেকে কোনোদিনও এই প্রশ্নটা ভুলেও আমরা করি না, এতদিন যা করলাম সেটা জীবনের অধ্যায়, কিন্তু এই সব কিছুর মধ্যে নিজের জন্য কি করতে পেরেছি, নিজেকে কতটা ভালো রাখতে পেরেছি, কিংবা ভালোবাসতে। কেউ যদি প্রশ্ন করে নিজেকে ভালোবাসার মানেটা কি, উত্তর হবে প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য, এই রূপ রস গন্ধ নিজেতে ছড়িয়ে নেওয়া, সেটা জলে হোক, স্থলে হোক, কিংবা অন্তরিক্ষে। আজকের গল্পের শুরু আরব সাগরে, লাক্ষাদ্বীপের পথে রাত আর ভোরের সন্ধিক্ষণে। এই ভোর রাতে জাহাজের ডেকে উঠে আসার একটাই কারণ, আরব সাগরের বুকে একটা দুর্দান্ত সানরাইজ বা সূর্যোদয়ের সাক্ষী হওয়া। আমার মতো বেশ কিছু ট্যুরিস্ট একই ইচ্ছে নিয়ে হাজির হয়েছে এই মুহূর্তে এই জায়গায়। 13ই মার্চ 2024, সময় সকাল 6:25। পূবের আকাশ ধীরে ধীরে লাল হচ্ছে, ওখান থেকে হচ্ছে সূর্যোদয়। কিন্তু এই আশা অপূর্ণ রয়ে গেল যখন দীর্ঘ সময় পেরিয়ে সকালের আলোয় চারিদিক ভরে যাওয়ার পরেও সানরাইজের দৃশ্য চোখে পড়ল না। বুঝতে বাকি রইল না সবটাই মেঘের ষড়যন্ত্র। খণ্ড খণ্ড সব মেঘ আকাশ দিয়ে ভেসে যাচ্ছে। সানরাইজ দেখা না হলেও সকালের এই দূষণমুক্ত শুদ্ধ বাতাস, নীল দিগন্ত শরীরে মনে কোথাও যেন সাজিয়ে দিল অকালী বসন্ত। রবি ঠাকুর এই জায়গায় থাকলে নিঃসন্দেহে দুর্দান্ত একটা কবিতা লিখে ফেলতেন। ঘোষণা অনুযায়ী সকাল 7:15 নাগাদ আমরা গিয়ে দাঁড়ালাম ক্যাফেটেরিয়ার বাইরে আমাদের প্রাতরাশের জন্য। মাকে বলবো কি করছি কাল রাতে? বলবো না তো? তাহলে আমাকে আদর কর। আজকাল ব্লগে এই ক্লিপগুলো অ্যাড করতেও একটু অস্বস্তি হয়। তথাকথিত 2-1 আতিল ভিউয়ার যারা একটুর জন্য শিক্ষাশ্রী পুরস্কারটা পেতে কেউ পায়নি, মন্তব্য করবে এই যে আপনার ছেলে আপনাকে মারছে, ওকে একটু শিক্ষা দিন। ইডলির সঙ্গে রয়েছে চাটনি। এখানে ব্রেকফাস্ট বুফে সিস্টেম। আইটেম হিসেবে ছিল ইডলি, ব্রেড বাটার, বয়েলড এগ, কর্নফ্লেক্স, চা এবং কফি। কেমন ইডলি? আমি খাবো সেই ইংরেজি জামানে কা খাবার, সেই পাউরুটি। আরে ভাই, মুড়ি ঘুগনি হলে ভালো হতো, বাট মুড়ি ঘুগনি নেই। ব্রেকফাস্ট সম্পূর্ণ করে ফিরে এলাম কেবিনে। প্রস্তুতি নিলাম পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। আর এরই মাঝে স্লো স্লো বল, ওইদিকে না, সোজা সোজা, স্ট্রেট স্ট্রেট। সাবধান, পায়ে লাগে না। ট্যুর ম্যানেজারের নির্দেশ মতো আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে এসে দেখি আমাদের ক্রুজশিপ এসে ভিড়েছে লাক্ষাদ্বীপের অন্যতম আইল্যান্ড কাভারাত্তিতে। খুব সম্ভবত এই আইল্যান্ডের নাম থেকেই আমাদের ক্রুজের নাম হয়েছিল এমভি কাভারাত্তি। আর এটা হচ্ছে কাভারাত্তির ইস্টার্ন জেটি। এখানে আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে এই ক্রুজ আবারও চলে যাবে হচ্ছে আমিনিতে। আমিনিতে আবার সমস্ত প্যাসেঞ্জারকে নামিয়ে আবারও ক্রুজ বিকালবেলা এখানে ফিরে আসবে। এবং আজকে সারাদিন আমাদের যা যা অ্যাক্টিভিটি সব কিছু হবে হচ্ছে এই কাভারাত্তিতে। লাক্ষাদ্বীপে দেখার জন্য কী কী রয়েছে, লাক্ষাদ্বীপ না মালদ্বীপ কোনটা বেশি সুন্দর, এগুলো জানার আগে জেনে নেওয়া দরকার লাক্ষাদ্বীপের অবস্থান এবং কিছু ভৌগোলিক তথ্য। ভারতের দক্ষিণ পশ্চিমে মালাবার উপকূলের 200 থেকে 450 কিলোমিটার বরাবর আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সাগরে বেশ কিছু ক্ষুদ্রতম প্রবাল আইল্যান্ডের সমষ্টি হচ্ছে লাক্ষাদ্বীপ। প্রবাল বা কোরাল আইল্যান্ড এজন্যই কারণ বহু বছর ধরে এই আইল্যান্ডগুলো অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশে সঞ্চিত হতে হতে সৃষ্টি হয়েছে। এই আইল্যান্ডগুলো এতটাই প্রাচীন যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে জাতকের গল্পেও এই লক্ষদ্বীপ বা লাক্ষাদ্বীপের উল্লেখ রয়েছে। যদিও বর্তমানে লাক্ষাদ্বীপে মোট আইল্যান্ডের সংখ্যা
36, আর এই 36টার মধ্যে মাত্র 10টা আইল্যান্ডেই জনবসতি রয়েছে। আর এই 10টা আইল্যান্ড হল বিট্রা, চেতলাত, কিলতান, কদমত, আমেনি, আগাতি, আন্দ্রোত, কাবারাত্তি, কালপেনি এবং মিনিকয়। কোচি থেকে 459 কিলোমিটার দূরে আগাতি আইল্যান্ড লাক্ষাদ্বীপের একমাত্র এয়ারপোর্ট। জনসংখ্যার বিচারে প্রথম এবং আয়তনে দ্বিতীয় বৃহত্তম আইল্যান্ড কাবারাত্তি, যা দৈর্ঘ্যে 1.2 কিলোমিটার এবং প্রস্থে 5.6 কিলোমিটার। কাবারাত্রি আইল্যান্ডে জনসংখ্যার 92%ই ইসলামিক। এখানে সাক্ষরতার হার 89%। প্রধান ভাষা মালায়ালাম এবং ইংরেজি। সকালবেলা উঠে একটা অঘটন হয়েছে, মানে এখানে বেরোতে গিয়ে আচমকায় যে দরজাগুলো আছে না, দরজাগুলো খুব শক্ত, তো খুব শক্তি দিয়ে ঠেলে আর কি খুলতে হয়। তো দরজা খুলতে গিয়ে কোনো রকমে আচমকায় পায়ে লেগে গেছে, কেটে গিয়েছে। তো সঙ্গে যাই হোক হ্যান্ডি প্লাস ছিল, এখানে হ্যান্ডি প্লাস ঠিক মতো সেট হচ্ছে না, লাল ওষুধ ছিল, লাগালাম তুলো ফুলো দিয়ে। এয়ারটেলের ফুল টাওয়ার রয়েছে এবং 4G কানেকশনও রয়েছে। শুধু এই কাবারাত্রিতেই নয়, কাবারাত্রি পৌঁছানোর মোটামুটি 15 থেকে 20 মিনিট আগে থেকেই আমি টাওয়ার পেয়েছিলাম এবং নেট ফেট বেশ ভালোই চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, সব সোশ্যাল মিডিয়া যে সমস্ত নেটওয়ার্ক সেগুলো কিন্তু ভালোই কাজ করছে। আর সেই সাথে বলবো, যারা এখনও অবধি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তারা ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন। লিঙ্ক দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই সঙ্গে আপনাদের স্ক্রিনেও শো করছে। এই জেসিবির সাহায্যে এই ল্যাডারটাকে সেট করা হচ্ছে ক্রুজের সাথে। এই জায়গায় একই সঙ্গে 3টে ঘটনা ঘটছে। প্রথমত, যারা কোচি থেকে এই ক্রুজে কাবারাত্তি এসেছিল তারা ক্রুজ থেকে নামছে। দ্বিতীয়ত, যারা কাবারাত্তি থেকে কোচি বা অন্যান্য আইল্যান্ডে যাবে তারা এই ক্রুজে উঠছে। এবং তৃতীয়ত, আমরা যারা ট্যুরিস্ট তারা অপেক্ষা করছি কখন আমরা ক্রুজ থেকে নামতে পারবো এই আইল্যান্ডে। যত ট্যুরিস্ট আছে সবার হাতেই কম বেশি হালকা ব্যাগ, আর সবচেয়ে ভারী ব্যাগ হচ্ছে আমার পিঠে। ড্রোন, ওয়াটারপ্রুফ ক্যামেরা, এক্সট্রা ড্রেস, তার উপরে লাইফ জ্যাকেট, মনে হচ্ছে পুরো পাহাড় নিয়ে চলছি। আর তুমি কি বোঝা নিয়েছো হাতে? হ্যাঁ, একটা লাইফ জ্যাকেটের বোঝা বইছে। লাইফ এখানে, জ্যাকেট এখানে, আর এটা হচ্ছে বডিগার্ড। আপনি কোথা থেকে এসছেন? আমি কলকাতা থেকে গড়িয়া থেকে। একাই এসছেন? একাই, আমি সোলো ট্রাভেলার। 70 বছর বয়স, একা বেড়াতে এসছেন লাক্ষাদ্বীপে। উনি একাই ট্রাভেল করেন, বাঙালি, কলকাতায় থাকেন। পাখিও আছে খাঁচাতে। এই জায়গায় সবাই তাড়াহুড়ো করছে, কিন্তু সবাইকে বোঝাতে পারছি না যে ধীরে সুস্থে চলুন, তাড়াহুড়ো করার দরকার নেই। আগে গেলে বেশি খিচুড়ি পাওয়া যাবে না। ভাসমান ল্যাডারটা রয়েছে না, এটা একটু উঁচু নিচু আছে, ওই জন্য খুব সাবধানে পা ফেলে ফেলে হাঁটতে হবে। হোঁচট না খেয়ে গেলেই হলো। পুরুষ মহিলা সিআরপিএফ রয়েছেন, তারা কিন্তু সবাইকে হেল্প করছেন ওঠানামার জন্য। অবশেষে পা রাখলাম কোচি থেকে 408 কিলোমিটার দূরে লাক্ষাদ্বীপের একটা ছোট্ট আইল্যান্ড কাবারাত্তিতে। আর এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি। আকাশে হালকা মেঘ রয়েছে, তবে বেলা 1:30টার পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন আমরা পাবো। সেই সাথে দুর্দান্ত ফটোগ্রাফি এবং লাক্ষাদ্বীপ ভ্রমণের প্রথম দিনের সাক্ষী হব। অবশেষে উঠে পড়লাম ক্রুজ থেকে নেমে গাড়িতে। আমাদের জন্য এরকম সমস্ত গাড়ি অ্যালট করা হয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে। এই গাড়িগুলো আসবে এবং আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে হচ্ছে কাবারাত্তি আইল্যান্ডে, যেখানে আমাদের অ্যাক্টিভিটি হবে। চরম গরম, চরম। ফেব্রুয়ারি মাসে যে আসার প্ল্যানটা করেছিলাম না, ফেব্রুয়ারি 14-15 তারিখে, ওটা বেস্ট টাইম ছিল, তখন ক্রুজটা চললো না। মার্চের আজকে হয়ে গেছে 13 তারিখ, প্রায় 1 মাস পরে সাংঘাতিক গরম। আর ম্যাডামের না চয়েসটাই ভুল জীবনসঙ্গী আমাকে চয়েস করেছে, আবার আমাকে ভুল টি শার্ট চয়েস করে দিয়েছে। আমি বললাম যে একটা রংচঙা টি শার্ট পরি না, সাদা পরো, সাদা পরে তো ভালো লাগছে। আর সাদা পরে আমাকে আরো কালো লাগে। হ্যাঁ, প্রথমে বলবে যে ভালো লাগছে না, আমাকে বললো যে ভালো লাগছে, আর দেখছি সমস্ত ছবি কালো আসছে। এমনিতে আমি কালো, আর সাদা পরলে আর কি কালো বাবা। জেটি থেকে আইল্যান্ড যাওয়ার যে রাস্তা, সেটায় প্রচুর ভিড়। গাড়ির চালকের সঙ্গে 2-1 কথা বলতে বলতে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। ছোট্ট একটা আইল্যান্ড, তবু যেন ছবির মতো সাজানো। প্রচুর গাছগাছালি, দুই দিকে দোকানপাট, ঘরবাড়ি, স্কুল, অফিস, জনজীবন, জনবসতির চিহ্ন সুস্পষ্ট। পথ যদিও খুব বেশি নয়, আমরা চলেছি আইল্যান্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কোচি থেকে 408 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে এরকম একটা আইল্যান্ড। শুধু আইল্যান্ড বলা ভুল, সদা ব্যস্ত প্রাণোচ্ছল জনজীবন। ইলেকট্রিসিটি যা তৈরি হয় সেই পাওয়ার হাউসে, সেখানে 24 ঘন্টা আর কি ডিজেল জেনারেটর চালিয়ে সেখান থেকে আর কি ইলেকট্রিসিটি তৈরি হয়। আমরা যারা বড় বড় শহরে বসবাস করি, আমাদের কাছে একটা জিনিসের ভীষণ অভাব, সেটা হলো সময়। আরেকটা জিনিসের সব থেকে বেশি চাহিদা, সেটা হলো দ্রুততা। কিন্তু এই জায়গায় ধরুন আপনি কোচি যাবেন, তো আপনাকে 2 দিন আগে বেরোতে হবে, কারণ দেখা যাচ্ছে যে ক্রুজটা করে আপনি কোচি যাবেন, সেই ক্রুজটা হয়তো আরও 2টো আইল্যান্ড ঘুরে যাবে। তো আপনাকে কিন্তু ক্রুজে 2 রাত কাটাতে হবে, বা একটা দিন কাটাতে হবে, 3 দিনও কাটাতে হতে পারে। চারিদিকে সবুজে সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখেই মনটা যেন কত ভালো হয়ে যায়। এটা হচ্ছে ওয়েস্টার্ন জেটি, আমরা নেমেছিলাম ইস্টার্নে, ওয়েস্টার্ন জেটি এটা। গাড়ির চালকের সাথে আমাদের গল্প শেষ হলো না, কিন্তু পথ শেষ হয়ে গেল। আর পথের শেষেই ছিল
প্যারাডাইস আইল্যান্ড হাট। আর ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে, ওটা দেখার পর তো বুকের রক্ত ছলকে উঠবে। আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেলেও ভিডিওর এইটুকু অংশ দেখে আপনারা অনেকেই হয়তো মনে মনে ঠিক করে নিয়েছেন যদি যেতেই হয় তাহলে লাক্ষাদ্বীপেই। সময় সকাল 10:30 আমরা এসে পৌঁছালাম কাভারাত্তির প্যারাডাইস আইল্যান্ড হাটে। এখানে পৌঁছানোর পরপরই সমস্ত ট্যুরিস্টকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হয়। My name is Kaushik. I am coming from West Bengal and also a travel blogger. First time I came here 2021, but Kavaratti Island is first time for me. এই জায়গায় এসে পৌঁছানোর পর প্রথমে কিন্তু আসবে একটা মালদ্বীপ ভাইবস। এর আগে যে আমি আপনাদেরকে মালদ্বীপস ব্লগ দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যখন আমি আদারান প্রেস্টিজ ভাদুতে গিয়েছিলাম, তো ওখানে একটা সমুদ্রের মধ্যে আর কি দোলনা তৈরি করা ছিল। মালদ্বীপসে এরকম অনেক আইল্যান্ড রয়েছে যেখানে কিন্তু রিসর্টে এরকম দোলনা তৈরি করা আছে, মানে ওটাই সব থেকে সুন্দর লাগে। তো সেই জিনিসটা কিন্তু দেখুন এখানেও রয়েছে। আর এই মালদ্বীপের সূত্র ধরেই বলি, 2023 সালের এপ্রিল মাসে আমি মালদ্বীপ ট্যুর করে এসে সেই ভিডিও আপলোড করে রেখেছি। প্রয়োজনে আপনারা আমার চ্যানেল খুলে প্লে লিস্টে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে মালদ্বীপ ভ্রমণের 7টা ভিডিও দেখে নিতে পারেন। আর একই সঙ্গে ট্যুর গাইডের ভিডিও দেওয়া আছে, যেটা দেখে আপনারা নিজেরা মালদ্বীপ ঘোরার প্ল্যানও করতে পারেন। দেখুন লাক্ষাদ্বীপে কিন্তু অন্যতম একটা আকর্ষণ হচ্ছে ড্রোন ফুটেজ। তো ড্রোন তো আমাদের সবার কাছে হয়তো থাকে না বা সবাই আমরা নিয়ে আসতে পারি না। এই আইল্যান্ডে যারা আসছেন এবং এখানে আসার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে আপনারা ড্রোন ফটোগ্রাফি করাবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ড্রোন ফটোগ্রাফি করে দেওয়া হবে। তার জন্য লাগবে হচ্ছে 2000 টাকা। বা যদি কখনো আপনাদের মনে হয় যে প্রফেশনাল ড্রোন ফটোগ্রাফার হিসেবে আমাকে আপনারা নিয়ে আসতে চান, তো একটা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে দেবেন যে কৌশিক কাম উইথ আস। সঙ্গে অবশ্যই কিন্তু এক্সট্রা পোশাক নিয়ে আসবেন, কারণ সমুদ্রে স্নান করার পর বা স্নান করার আগে কিন্তু আপনাদের পোশাক পরিবর্তন করা দরকার পড়বে। সেক্ষেত্রে ব্যাগ একটু ভারী হবে। আমার ব্যাগে তো অলরেডি 3 জনের পোশাক রয়েছে। আপনারা যখন এই আইল্যান্ডে আসছেন, এখানে কিন্তু একটা চার্ট থাকবে, যে চার্টে এখানে আপনারা কী অ্যাক্টিভিটি করতে পারেন সেগুলো থাকবে। সেই সাথে এখানে কী খাওয়া দাওয়া দেওয়া হবে, আজকে লাঞ্চ কী দেওয়া হবে সেটাও থাকবে। এখানে হচ্ছে যে কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস কী থাকবে যেগুলো আমরা করতে পারবো। প্যাকেজের মধ্যে রয়েছে সুইমিং, 9টা থেকে 3টে পর্যন্ত হচ্ছে গ্লাস বটম বোট রাইড, এটা কমপ্লিমেন্টারি, এবং 3টে থেকে 4:30 পর্যন্ত হচ্ছে ভিজিট মিউজিয়াম অ্যান্ড প্ল্যানেটোরিয়াম, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। যদি আমরা ঘুরতে চাই আইল্যান্ডটা ঘুরে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে যদি গাড়ি নিই তাহলে আমাদের দিতে হবে হচ্ছে পার ঘন্টা 1500 টাকা। যদি আমরা অটো নিই তাহলে প্রত্যেক 1.5 ঘন্টা লাগবে হচ্ছে 500 টাকা। এখানে কায়াকিং করতে পারবো আমরা 8 ঘন্টা 150 টাকা, আর ডাবলের জন্য হচ্ছে 8 ঘন্টা 250 টাকা। লাগুন ডাইভ যেটা পড়বে হচ্ছে 1950 টাকা ফটোগ্রাফি নিয়ে পার পার্সন। আর হচ্ছে স্নরকেলিং যেটা 1 ঘন্টার জন্য হচ্ছে 1000 টাকা পার পার্সন। একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যে প্যাকেজে আপনারা লাক্ষাদ্বীপ বেড়াতে আসছেন, এছাড়াও কিন্তু আপনাদের কিছু অতিরিক্ত খরচ আছে। অতিরিক্ত খরচ কি? এখানে এসে হয়তো আপনার টুকটাক ডাব খেলেন, সেগুলো খরচ। আইল্যান্ড ঘুরলেন আলাদাভাবে গাড়ি নিয়ে, সেটার খরচ। এবং সেই সাথে ওয়াটার স্পোর্টস যে অ্যাক্টিভিটি করবেন, স্কুবা করুন, স্নরকেলিং করুন, কিছু এদের মধ্যে কমপ্লিমেন্টারি থাকে, বাট সব কিছু কিন্তু এদের মধ্যে থাকে না, সেগুলো কিন্তু আমাদের আলাদা করে করতে হবে। এখানে স্কুবার জন্য পেমেন্ট করলাম 2950 টাকা। ফোনে নেটওয়ার্ক কাজ করছে না, তো সেক্ষেত্রে কিন্তু এদের এখানে ওয়াইফাই সার্ভিসও রয়েছে। সেই ওয়াইফাই সার্ভিস কিন্তু ব্যবহার করে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। শুধু মনে রাখবেন যে আপনারা ফোনে পেটিএম বা ফোনপে যাই ইউজ করুন, ইউপিআই মানি ট্রান্সফারের জন্য সিমটা কোনো খুলবেন না। হ্যাঁ, সিম খুললে কিন্তু আবার কিন্তু ওটা কাজ করবে না। আর ক্যাশ থাকলে তো খুব ভালো কথা। ক্যাশ তো আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা অন্তত প্রত্যেকে ক্যাশ সঙ্গে ক্যারি করুন। আমি স্কুবা করবো, ম্যাডাম জি বলছে আমিও স্কুবা করবো, কোনো স্কুবা করেনি, তো আবার যাচ্ছি স্কুবার জন্য পেমেন্ট করতে। এটা হচ্ছে ওয়াটার স্পোর্টস সেন্টার, যেখানে গিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ওদেরকে জমা দিতে হবে। প্রথম স্কুবা করতে যাচ্ছ, কতটা এক্সাইটেড? পারবো কি পারবো না গ্যারান্টি নেই। তোমার বাবাকে একটা ফোন করে বলে দাও যে বাবা আমি সমুদ্রের তলে যাচ্ছি। স্কুবা করার জন্য কি সুইমিং জানা দরকার? একদমই নয়। যত সুইমিং কম জানবেন বা না জানবেন ততই ভালো স্কুবা করার জন্য। এবং স্নরকেলিং করার জন্য কোনো সুইমিং জানা দরকার নেই, কারণ আপনাদের সঙ্গে লাইফ জ্যাকেট থাকছেই। আপনি ভারতবর্ষের যেখানেই বেড়াতে যান না, লাক্ষাদ্বীপের মতো স্কুবা এক্সপিরিয়েন্স আপনার কোথাও হবে না, কারণ এখানে হচ্ছে লাইভ কোরাল, সব জীবিত। এখানকার সমুদ্রের জল এতটাই স্পষ্ট, জলে নামার পর এদের কাছে তো ক্যামেরা আছে, প্লাস আপনি যদি ওয়াটার স্পোর্টস ক্যামেরা নিয়ে আসেন, আন্ডার ওয়াটার যে ভিডিওগ্রাফি, যে ফটোগ্রাফি, সেটা দেখে মনে হবে ভাই কোনো বিদেশে চলে এসেছি। আমি এটাই বলতে চাইছি যে ভয় পাওয়ার দরকার নেই। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে 13 বছর, এই 13 বছর যখন তুমি এই অত্যাচারী, অমানবিক, বাজে মানুষটাকে সহ্য করেছো, তখন সেখানে তুমি 13 মিনিট জলের ভেতরে সহ্য করে নিতে পারবে, কোনো চাপ নেই। ইতিহাস শিখিয়ে দিয়েছে পুরুষ মানুষ মানেই অত্যাচারী, দুশ্চরিত্র, লম্পট, আরও যা যা খারাপ বিশেষণ আছে তার সব কিছুই। কারণ পুরুষ হয়তো কাঁদতে পারে না, বা কাঁদলেও সেটা কোথাও ধরা পড়ে না। তাই ভারতের দাম্পত্য আইনগুলো কেমন যেন
পুরুষ বিরোধী, আর সেই আইনে জাতাকলে পিষে যাক গে সেসব কথা। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি স্কুবা করার কিছু আগের মুহূর্ত। বাচ্চারা এখানে সব থেকে বেশি এনজয় করবে। পলকে দেখুন, পলে শুধু চোখ জ্বলছে। একটা চশমা পড়তে বলেছিলাম, স্নরকেলিং কিট থাকলে এই প্রবলেমটা হয় না। চলাই 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 চলাই, এখানে একটু বাস টাস আছে এখানে বস, তাহলে বসলেও বসতে পারবি। দেখ এখানে বসে পড়েছে। চিংড়ি মাছ খাবে? স্টিগরি মাছ আছে না? স্ট্রিং? হ্যাঁ স্ট্রিং রে? হ্যাঁ স্টিগরি মাছ আছে না, স্ট্রিং রে মাছ আসে না, ইলেকট্রিক শক দেবে না, ভয় নেই। স্কুবা করতে নিয়ে যাওয়ার আগে স্কুবা ডাইভাররা সবাইকেই ছোট্ট একটা প্রশিক্ষণ দেন, অর্থাৎ কিভাবে জলের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং নিজের গতিবিধি ইশারার মাধ্যমে বোঝাতে হবে। ডলফিন, আই লাইক ইউ। ডলফিন। ভাবো তোমার নাক কাটা গিয়েছে, সুরপনাখা তুমি। নাক নেই, ধরে নাও। এবার তুমি জলের নিচে যাচ্ছ, ওটা হাত দিচ্ছ, ছেড়ে দাও, ছেড়ে দাও। ডুবো ডুবো ডুবো, কোনো ব্যাপার না, জলের নিচের পৃথিবীকে দেখো। পুরুষ মানুষের এই চিরাচরিত দোষ, যেখানেই মেয়ে দেখবে সেখানেই মাতব্বরি করবে। কুমির, কুমির বাঁচাও, বাঁচাও কুমির। বলো अभी पानी आ गया, গামছা খুল গয়া মেরা গামছা। তো বলো আমাকে মাসে কদিন বিরিয়ানি রান্না করে খাওয়াবা? এইভাবে আপনারা আসুন, এনজয় করুন আপনাদের পার্টনারদের সাথে। ব্রিদিং প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আমাদেরকে বোটে ডেকে নিচ্ছে, যে বোটে করে আমরা যাবো হচ্ছে স্কুবা পয়েন্টে, কারণ স্কুবা একটু দূরে হয়। পাটা কেটে গিয়েছিল, ব্যান্ডেজটা উঠে গিয়েছে, ছাল চামড়া বেরিয়ে গেছে আর ব্যথা করছে। ওসিয়ানে তো সুইমিং করেছো, ওখানে তো সুইমিং করতে পারবে না, ওখানে তো প্রচুর জল আছে। ওখানে তো সমুদ্রের তলে তোমাকে নিয়ে যাবো, তুমি যাবে তো? যারা স্কুবা ডাইভ করবে তাদের সবাইকে নিয়ে আমাদের বোট ছেড়ে দিল স্কুবা পয়েন্টের দিকে। স্কুবা পয়েন্ট হচ্ছে সমুদ্রের মাঝখানে সেই জায়গা যেখানে জলের গভীরতা বেশি, কোরালস রয়েছে এবং বিভিন্ন মেরিন লাইফসের দেখা মেলে। এনারা বুঝতে পারে যে কোন জায়গাটা স্কুবা করার জন্য উপযুক্ত, সেই জায়গাতে আর কি বোটটা বেরায়, যেখানে জলের স্বচ্ছতা ভালো হবে, বড় বড় পাথর থাকবে না, জলের নিচে কোরালস থাকে, মেরিন লাইফ থাকবে। জলের গভীরতা হচ্ছে 3 থেকে 4 মিটার। জলে নামবে? প্রচুর গভীর জল এখানে, তখন তুমি ভয় পাবে, তখন তোমাকে কে বাঁচাবে বলো? ভয় পাবো না। ছোটদের জন্য স্কুবা অ্যালাউ নেই শুনে পলের মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। জীবনে কোনটা বেশি দুঃসাহসিক কাজ ছিল, কৌশিকের গলায় মালা দেওয়া না স্কুবা করতে যাওয়া? যেটা হয়েছে সেটা পাস্ট, যেটা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট। তো আমি এখন এটা করতেছি, আমার এটাই। কোনো নার্ভাস লাগছে? নো। কোই আখরি খোয়াইশ? নো। দেখুন, জীবনে যারা প্রথমবার স্কুবা করতে যায় তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম হয় আজকের এই ব্লগে আপনাকে দেখিয়ে দিতে পারবো। এরপরেই ছিল আমার পালা। স্কুবা আমি বহুবার করেছি, তাই এইসব নিয়ে খুব একটা টেনশন নিই না। মেরিন লাইফ দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে বুঝতেই পারিনি আমার অজান্তে কি অঘটন আমার সঙ্গে ঘটে গিয়েছে। সালা সমস্যা হবেই, আমারটাতেই সমস্যা হয়েছে। ভেতরে গিয়ে শ্বাস নিতে পারছি না, আমাকে উঠিয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছে, ভেতরে অক্সিজেন সিলিন্ডার আর কি ঠিক করছে। হে মহাদেব, সব প্রবলেম কি আমার জন্যই রাখো। ব্যাঙের মতো ভেসে আছি আমি। চাপের মুহূর্ত যখন সিলিন্ডার কাজ করছে না। স্কুবা ড্রাইভার কোনো মতে আমাকে গভীর জল থেকে তুলে এনে বোটে উঠিয়ে দিল। ঘটনা যেটা ঘটেছিল সেটা কিছুটা এরকম। জলের নিচে প্রায় 3 মিটার গভীরে আমার অক্সিজেন সিলিন্ডারটা কাজ করাই বন্ধ হয়ে গিয়েছিল। মেরিন ড্রাইভ দেখতে আমি এতটাই মগ্ন ছিলাম যে কিছুই অনুভব করতে পারিনি। আর এমনিতেও আমি জলের নিচে শ্বাস প্রশ্বাস কম নেওয়ারই চেষ্টা করি। তোর মা কোথায় ডুবে গেল রে? আচ্ছা, সুস্মিতা হারিয়ে গেল, সুস্মিতা হারিয়ে গেল। প্রথমবার স্কুবা ডাইভ ব্যর্থ হয়, দ্বিতীয়বারের জন্য আবারও কোমর বেঁধে জলে ঝাঁপ দিলাম। আর তারপর যা পেলাম, নিজের ক্যামেরার পাশাপাশি যারা এখানে স্কুবা ডাইভ করাচ্ছে তাদের ক্যামেরা থেকেও আমার ফুটেজ সংগ্রহ করেছিলাম।
জলের নিচে এই সমস্ত রং বেরঙের মাছ দেখা এবং তাদের সঙ্গে খেলা করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভুলেই গেছিলাম আমি 3 মিটার গভীর জলে অবস্থান করছি। যে সমস্ত কোরালস জমাট বেঁধে এই আইল্যান্ড তৈরি হয়েছে সেই সব কোরালসকেও হাত দিয়ে স্পর্শ করেছিলাম। এত সব কিছুর মধ্যেও আমি কিন্তু আমার ফ্যানদের কথা ভুলিনি। অনুভব করার চেষ্টা করেছিলাম তারা যখন এই ভিডিওটা দেখবে তাদের ঠিক কীরকম লাগবে। আর হ্যাঁ, আমাদের ম্যাডাম, তার প্রথমবার স্কুবা ডাইভের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমবার স্কুবা করার এক্সপিরিয়েন্স কিরকম ম্যাডাম? আবার যেতে চাই। হ্যাঁ, আর তো পয়সা না, আবার যেতে চাই, আমরা করতে চাই, আর টাকা না, ফলো করতে চাই। জিনিসগুলো সর্ট বাচ্চাদের স্কুবা জিনিস আছে কি? জিজ্ঞেস কর, হবে না, তুই দেখ, তুই জিজ্ঞেস কর আঙ্কেলকে। আমি দাম করবো না। সবাই হাই বলে দাও। হাই। কেমন লাগছে লাক্ষাদ্বীপ? ভালো। লাক্ষাদ্বীপ ভালো না আন্দামান ভালো লাক্ষাদ্বীপ ভালো না গোয়া ভালো? লাক্ষাদ্বীপ। স্কুবা পর্ব শেষ করতেই কেটে গেল কয়েক ঘন্টা সময়। এরপর আমরা আবারও ফিরে এলাম আইল্যান্ডে। সময় হচ্ছে বেলা 12টা, আর যত বেলা বাড়ছে তত রোদের তেজও বাড়ছে। এখানে ফিরে আসার পরে এই যে ম্যাডাম আছেন, তো এখান থেকে আপনারা যারা ট্যুরিস্ট তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন হচ্ছে এখানকার টাওয়েল এবং সেই সাথে সাবান এবং হচ্ছে শ্যাম্পু। আর একটা রেজিস্টার এরা মেনটেন করে। অ্যাকচুয়াল যারা টাওয়েল নিচ্ছে, টাওয়েল নেওয়ার সময় সই করতে হবে এবং টাওয়েলটা ফেরত দেওয়ার পরে সইটা কেটে দিতে হবে। আর সাবান আর শ্যাম্পুটা হচ্ছে ফ্রি, এটার জন্য কোনো কিছু লাগবে না। এইদিকে পরপর সমস্ত ওয়াশরুম রয়েছে, ছেলেদের জন্য পৃথক ওয়াশরুম এবং মহিলাদের জন্য হচ্ছে পৃথক ওয়াশরুম। মহিলা ওয়াশরুমে দিয়ে ক্যামেরা চলে যাচ্ছিলো, চাঁদা তুলে মার খেতাম। এই জায়গাতে অনেক দড়ি লাগানো আছে যেখানে টুরিস্টরা তাদের জামা কাপড় শোকাতে পারে। আর যত বেলা বাড়ছে তত যেন সমুদ্রের রূপ আরও খুলছে। আমাদের একটা অ্যাক্টিভিটি এখানে কমপ্লিমেন্টারি ছিল, সেটা হচ্ছে গ্লাস বোট, যেটা আমরা এখনও করিনি। আমরা প্ল্যান করেছি যে আমরা লাঞ্চের পরে ওটা করবো, কারণ এখানে মোটামুটি আমরা বিকেল 5টা পর্যন্ত আছি। সমুদ্র থেকে দৌড়ঝাঁপ করে আসার পর এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। এখানে টেবিল রয়েছে, এই টেবিলে আপনাদের ব্যাগপত্র রাখতে পারবেন। সেই সাথে আপনারা খাওয়া দাওয়া যে হবে, খাওয়া দাওয়া কিন্তু টেবিলে করতে পারবেন। এই যে আমাদের ছোটা মাস্টার খিদে পেয়ে গেছে, টেবিলে বসে পড়েছে। আমাদের ম্যাডাম খাবার নিয়ে এসছে। এই বেলা একটা রুটি নিলাম, খেয়ে দেখবো। স্যালাড রয়েছে, একটু ভাত সেবা করো, আমার ভাত খাবারের দায়িত্ব নাও। ব্যাস, ডালও নিয়ে নিয়েছি আজকে, ডালও টেস্ট করবো। এটা কি? ছোলা বাটারা। খাবার দাবার কিন্তু এখানে ফ্রেশ। পায়ের নিচে বালি, হাতে খাবার থালি, চটপট খাবো, ফটফট ফিডব্যাক দেবো। এতক্ষণ ধরে ওই যে ক্যামেরা নিয়ে কায়দা করছিলাম, তাদের রুটি ঠান্ডা। সরি রুটি তো খেতে পারলাম না, বলার অপেক্ষা রাখে না। এখানেও সব খাবারের মধ্যে কারি পাতা মাস্ট অ্যান্ড মাস্ট। চিকেনের টেস্ট ভালোই আছে, মনে হচ্ছে ফ্রেশও আছে। এখানকার সব খাবার না, যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে খুব লাইট, লাল টকটকে ঝোল ঝাল এরকম নয়। ওই জন্যই দক্ষিণের লোকজন ফিট থাকে বেশি। আর কোনো খাবারের ঝাল নাই। জানি না এটা কী ফিশ, এটা চিকেন পকোড়ার মতো দেখতে। ফিশটা বেশ ভালো খেতে। সেই অর্থে ধরলে ভাত ডাল মাছ ভাজা হয়ে যাবে। আর অতিরিক্ত পাওনা হিসেবে পাপড় তো রয়েছে। এখানে খাবার দাবারগুলো সব কিছুই কিন্তু মনে হচ্ছে নারকেল তেলের ফ্রাই করা। এখানেও খাওয়া বুফে সিস্টেম, যত খুশি খান, আনলিমিটেড খান, পেট ভরে খান। শেষ পাতে গরম গরম ক্ষীরও রয়েছে। প্রচুর খাবার দাবার, মানে খাবার খেয়ে শেষ করতে পারবেন না। কখনো অভিযোগ উঠবেন না যে আমরা খাবার পেলাম না, বা লাস্টে এসেছি, বা আমি স্কুবা করে এলাম, বা আমি স্নরকেলিং করে এলাম, ভাই খাবার শেষ তা নয়। খাবার শেষ হচ্ছে, খাবার সঙ্গে সঙ্গে হাজির করছে চিকেন, ফিশ, রাইস, রুটি, যা আইটেম আছে সব কিছু একদম অঢেল খাবার ভাই। অবশ্যই লাক্ষাদ্বীপ বেস্ট আমাদের ভারতীয়দের চোখে, বা আমাদের ভারতীয়দের কাছে মলদ্বীপের থেকে। সমুদ্র আলাদা কিচ্ছু নেই। ওখানে ওয়াটার ভিলা আছে, তো এখানে কদিন পরে ওয়াটার ভিলা হয়ে যাবে। এখানে তো রিসর্ট রয়েছে, এখানে তো বাঙ্গারাম রয়েছে। কাজে চাপ খাবেন না, তাড়াতাড়ি বুক করুন লাক্ষাদ্বীপের টিকিট। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন, আর সঙ্গে থাকুন, ভিডিও শেয়ার করুন। আরে আমার প্যান্ট ভিজুক, তোমার মন ভিজলেই ভালো। এখানে সব থেকে বেশি এনজয় করছে হচ্ছে পল, ঘন্টা 2-1 ধরে জলে খেলছে। কি এটা, কি পেয়েছো? এটা কি? এটা হোয়াইট কোরাল। বাড়ি নিয়ে যাবে এটাকে? তাহলে হ্যাঁ, এখানে ফেলে দিতে হয়। ঠিক, ন্যাচারাল জিনিস বাড়িতে নিতে হয় না। ধরো না, আমি একটু দোল খাই, একটু ক্যামেরা ধরো। কৌশিক পালে ছবি ওঠে না, কৌশিক পাল শুধু ছবি তুললে। পাছাটাকে কি করে সেট করবো রে? মোটা রাম পড়ে গেল, মোটা রাম পড়ে গেল।
मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले। এবার যাচ্ছি আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি করতে, গ্লাস বোট। গ্লাস বোট অ্যাক্টিভিটিটা ঠিক কী জিনিস সেই সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ধারণা দিয়ে দিই। এরকম একটা স্পিড বোট টাইপের বড় বোট, যেখানে নিচে এরকম গ্লাস করা রয়েছে। সমুদ্রের ভেতরে যে সমস্ত মাছ আছে, কোরালস আছে বা মেরিন লাইফস আছে, সেগুলো এই গ্লাস বোট থেকে দেখা যায়। আর এই যে গ্লাস বোটটা, এটা আমাদের প্যাকেজের মধ্যেই হচ্ছে কমপ্লিমেন্টারি, এর জন্য আলাদা করে কিছু পে করতে হবে না। আমি কখনো এটা বলতে পারিনি যে আমার পাহাড় বেশি ভালো লাগে না সমুদ্র বেশি ভালো লাগে, বাট আমি যখন সমুদ্রে আসি তখন একটু অন্যরকম এক্সাইটেড হয়ে যাই, আর যখন বরফ দেখি তখন কেমন পাগল পাগল হয়ে যাই। আমার মতো এইরকম চিন্তাভাবনার তালিকায় কারা আছেন প্লিজ কমেন্টস করে জানান, অন্তত একটু দল ভারী হলে ভালো লাগবে আমার। গ্লাস বোটে আগে চেপেছো? না, ম্যাডামের সব কিছুই ফার্স্ট টাইম, আর সব কটা এক্সপেরিমেন্টই দুর্দান্ত। আমাদের বোটের যে কর্মী আছে উনি দেখুন ভালো করে গ্লাসটাকে পরিষ্কার করে দিচ্ছে, না হলে কিছু দেখা যাবে না এখানে। একটা বিষয় হয়তো আপনারা জানেন যে যেখানে কোরালস বেশি থাকে সেই সমুদ্রে যতটা পরিষ্কার হয়। আমাদের দীঘা পুরী এগুলো জল কালোই কেন নেই, কারণ সেখানে কোনো কোরালস নেই। যদি কোরালস থাকতো তাহলে আমাদের দীঘাও কিছুটা এরকমই দেখতে হতো। আর স্কুবা করার পর এই গ্লাস বোট থেকে কোরাল দেখার, মানে কোরাল দেখতে যে খুব একটা আমার ভালো লাগছে তা নয়, কারণ আপনাদের আমি যা দেখিয়ে দিয়েছি ওখানে গিয়ে আমার ক্যামেরায়, আমার মনে হয় না যে এই গ্লাস বোট থেকে কোরালস দেখে আপনাদের অতটাও সুখ হবে। সুতরাং টাইম নষ্ট করে লাভ নেই, চলুন আমরা চলে যাই আমাদের পরের সেগমেন্টে। স্কুবা করার পর এই ব্যাচগুলো নিয়ে আপনারা এদের অফিসে আসবেন এবং এখান থেকে যে ভিডিও এরা আপনাদের শ্যুট করেছে সেই ভিডিও আপনারা আপনাদের যে স্মার্টফোন সেখানে ট্রান্সফার করে নিতে পারেন। এখানে চা পানের বিরতি ছিল হচ্ছে বিকাল 4টের সময়। স্ন্যাক্স में ये क्या है? लोकल स्नैक्स है जिस दाल बड़ा डाल बड़ा कोकोनट पाउडर जागरी विथ राइस पाउडर। আচ্ছা রাইস পাউডার, ইয়ে লোকাল হ্যাঁ। জীবন থেকে বিদায় নিয়েছে সব রকম ফ্যান্টাসি, তখন বিস্কুট এসে গেছে হাতে, ডার্ক ফ্যান্টাসি। কেমন খেতে ওটা? মিষ্টি একটা। পুকুৎসু নাকি? পুকুৎস। দেখ তোর জন্য চকলেট নিয়ে এলো আর তোর মার জন্য কিছুই আনলো না। ভুড়ির কাছে পড়ো না, তাহলে এখানে এটা উঁচু হয়ে থাকে। শোনো, ভুড়ি করো না তো, ভুড়ি বেড়ে গেছে, ভুড়ি কমিয়ে ফেলবো, এটা তো নতুন কিছু নয়। আমার তো জল খেলে গায়ে লেগে যায়, নতুন কি আছে? তোমার তো রান্না খেয়ে আমার ভুড়ি বেড়ে গেছে। ভুড়ি আছে বলে আমার মহিলা ফ্যান কিছু কমবে না, আরো বাড়বে। বিকেল হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরেই আজকের সূর্য চলে যাবে অস্তাচলে। এখানে একটা ছোট্টখাট্ট মিউজিক্যাল বলের আয়োজন করা হয়েছে। বয়স্ক থেকে জওয়ান সবাই করেছে এখানে পার্টিসিপেট। টুরিস্টরা যখন সবাই ব্যস্ত বিনোদনে, তখন সবার চোখ এড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম দূরের এক কোণে। চেষ্টা করলাম শেষ মুহূর্ত পর্যন্ত এই আইল্যান্ডের সৌন্দর্য ক্যামেরাবন্দি করার। এখান থেকে বিদায় নিতে নিতে একবার আপনাকে দেখিয়ে দিই এই শেষ বিকেলে পাখির চোখে এই কাভারাত্তি আইল্যান্ড। এই সব কিছুর মধ্যে মনটা একটু খারাপ হয়েছিল যখন দেখলাম শেষ বেলায় মাঝ সমুদ্রে নোঙর করা আমাদের জাহাজ আমাদের অপেক্ষায়। আর এই মুহূর্তটাই বুঝিয়ে দিল এবার কলম থামিয়ে ডায়েরির পাতা বন্ধ করার সময় এসেছে। এবার ফিরে যাওয়ার সময় নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। ক্রুজ চলে এসছে, হ্যাঁ
ওটা কিন্তু ওইদিকে আছে, কিন্তু এখন যেহেতু ভাটা সেহেতু ক্রুজ পারে ভিড়তে পারছে না, মানে জেটিতে আসতে পারছে না, ও তো জলের গভীরতা বেশি লাগে। পুনে থেকে এসছেন, একা লাক্ষাদ্বীপ ট্রিপ করতে আসছেন, আর আমার ইয়ং জেনারেশন দর্শক বন্ধুরা বলে দাদা আমি কি একা একা ঘুরতে যেতে পারবো? ভাই করছো কি ভাই তোমরা? দেখো স্যারকে দেখে শেখো ভাই। সকাল থেকে বিকেল পর্যন্ত যে সমুদ্রের রূপ দেখেছিলাম, ফিরে যাওয়ার সময় এই ভর সন্ধ্যায় সেই সমুদ্রকে দেখলাম সম্পূর্ণ ভিন্ন রূপে। সমুদ্র ওইখানে শান্ত, বাট এখানে দুরন্ত। যেমনি ঢেউ তেমনি সমুদ্রের গর্জন। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের জাহাজ। সে রাতেই আমাদের ক্রুজ রওনা দিল নতুন গল্পের সন্ধানে নতুন কোনো আইল্যান্ডে। ফিরব সেই গল্প নিয়ে পরের পর্বে। আজ বিদায়।